আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত দেখেন তাদের মুখস্থ হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটি আমরা কেমন করে করি, অর্থাৎ কথা বলতে বলতে কথা অনেক হয় এবং অনুষ্ঠানের যে নির্ধারিত টেলিভিশন অনুষ্ঠানের নির্ধারিত যেই সময়টুকু সেইটুকু পার হয়ে যায়, কিন্তু যেই কথা হয় সে খুবই গুরুত্বপূর্ণ কথা এবং সেগুলো আমার ইচ্ছে করে সবার সঙ্গে, দর্শক যারা থাকেন তাদের সঙ্গে আমরা ভাগ করি। আর যখন ডক্টর জাকিউর রহমানের মতন একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন আমাদের এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে, তখন তো সে আর কোনো কথা নেই। মনে হয় যে পুরোটা সময়ে অনেক কিছু শিখছি, অনেক শুধুমাত্র আমরা যারা এই প্রফেশনের নই, অর্থাৎ চিকিৎসার সঙ্গে নই, যারা চিকিৎসার সঙ্গে আছেন তাদের কাছেও খুব প্রিয় হয়ে ওঠে। খুব মজা করে কথা বলেন। ডক্টর জাকিউর রহমান আমাদের সঙ্গে আছেন। আজকে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা রাজশাহীর তানোর উপজেলার সরঞ্জা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে আছি। সেখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল ফেরদৌস আছেন, আর স্টুডিওতে আছেন উইমেন অ্যান্ড চিলড্রেন্স জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর জাকিউর রহমান। কথা চালিয়ে যাব। আর আমাদের সঙ্গে ডক্টর মাসুমা মঞ্জুরা হোসেন আছেন, যিনি লিখছেন প্রেসক্রিপশনটি ওই পারে বসে। ফয়সাল ভাই, তারপরে কাকে দেখব? স্যার বলেছেন যে স্যার বাচ্চা কাচ্চা হয় না, এটার উপরে বেশ ভালো কাজ করেন। তো আমাদের মাঝে একজন বন্ধ্যাত্বতে ভুগছে এরকম একজন বোন আছে, আমি তাকে দিতে চাচ্ছি। হাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসি আপা, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আছি। আপা বলেন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে যে আমার অনিয়মিত মাসিক হয় এবং আমার বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হয় না। আচ্ছা, হাসি আপার বয়স কত? আমার 18 বছর বয়স। আপনার শুধু মাসিকটাই ইরেগুলার হয় না, ওষুধ ছাড়া হয় না? ওষুধ ছাড়া হয় না, মানে হয় না, এক আধবার হয়তো বা এমনি হয়েছে, মানে যখন আমার ফার্স্ট হয় তখন থেকে আপনার ধরেন নিয়মিত হয়নি। আর আপনার তো ওজনটা একটু বাড়ার দিকে, আপনার দেখতে তো 18 বছর মনে হয় না, তাই না? হ্যাঁ, জি। আর এমনি কি আপনার একটু লোমের জোরটা বেশি মনে হয়, যে একটু হাতে টাতে লোম টোম বেশি হয় এরকম, বা ওইরকম কোনো সমস্যা নেই? চুল টুল তো চুল জাতীয় ওইরকম না? না। আচ্ছা, তা এখন আপনার কিছু এই পর্যন্ত কি ডাক্তার দেখিয়েছেন বা আপনার কি কোনো টেস্ট করা হয়েছে? কি পরীক্ষা দিছিল এটা তো জানি না। রাজশাহী মেডিকেলে গেছিলাম, তো গাইনি বিভাগে দেখাইছি, আমাকে রক্ত পরীক্ষা করার জন্য দিছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লক্ষ্মীপুরে, ওইখানে যাই পরীক্ষা করছি। ওষুধ দিছিল, কেবারোল ওষুধটা দিছিল, এটা খাওয়ার পরে 6 মাস নিয়মিত হয়েছে, তারপরে আবার অনিয়মিত। আপনি প্রশ্ন করেন না যে কেবারোলটা আমাকে কেন দিলেন, আমার কি সমস্যা, এটা জিজ্ঞেস করছিলেন না? না জি, একটা হচ্ছে টেস্ট দিছিল, ওখানে একটা রিপোর্ট খারাপ আইছিল। হ্যাঁ, ওইটাতে প্রোলাকটিনটা হাই। এখন অনেকের এই প্রোলাকটিন হাই থাকলে অনেক সময় একটু মিল্ক সিক্রেশন হয়, সেটা কি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে না? তো ক্যাবারগোল খাওয়ার পরে কি বন্ধ হয়েছে? কয় সপ্তাহ খাইলেন? আমাকে 3 মাস খাওয়ার বলছিল, 3 মাস খাওয়ার জন্য, সপ্তাহে 2টা খাইতে বলছিল। না না, এটা একটু বেশি হয়েছে আপনার। হ্যাঁ, আপনি 0.5 মিলিগ্রাম ক্যাবারগোল ট্যাবলেটটা আপনি এখন তো বন্ধ, আপনার এখন তো আর বেরোচ্ছে না, বন্ধ। কিন্তু ক্যাবারগোলটা খাবেন তখন আবার বাচ্চাটা নেওয়াটা ঠিক না। হ্যাঁ, আমি একটা ওষুধ লিখছি, ধরেন আপনি এখন ক্যাবারগোল খেলেন, বন্ধ হইলো, কিন্তু এটার মানে এই না যে আপনার পুরো চিকিৎসা হয়ে গেছে। কিন্তু এটা এখন সে দমায় রাখছে, কিন্তু এইটা আপনার ভবিষ্যতেও এটা আবার চারা দিয়ে উঠবে। এই কারণে আমরা একটা ওষুধ দেই যেটা আপনি খেতে থাকবেন, ক্যাবারগোলটার খাওয়ার দরকার নেই। তো সেই ওষুধটার নাম হচ্ছে ক্রিপটিন। সকালে অর্ধেক, রাতে অর্ধেক। এবং প্রথম দিকে আপনার একটু খারাপ লাগতে পারে ওষুধটা খেলে, কিন্তু 4-5 দিন খেয়ে ফেললে আবার এটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন। কতদিন খাওয়া লাগবে? এটা আপনি খেতেই থাকেন, হ্যাঁ, যেন এটা একটা নর্মাল রেঞ্জে মেনটেন করে। এবং এই খাওয়া অবস্থাতে আপনি প্রেগনেন্ট হইলেও আপনার সমস্যা নেই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওজনটা কমানোর চেষ্টা করবেন। 2 নাম্বার হলো পিরিয়ডের মাঝামাঝি সময়, যে 10ম দিন থেকে 20তম দিন কোনোভাবেই যেন একদিন অন্তত মিস না হয়, একসাথে থাকা। আর হচ্ছে আপনার একটা আলট্রাসোনোগ্রাম করবেন। আর হাজবেন্ডের টেস্টটা খুবই জরুরি। যদি আপনি এখনো না করায় থাকেন
টেস্টটা করাবেন, সাথে একটা ফলিক অ্যাসিড খাবেন। 2 বছর বাচ্চা না হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। আমরা বন্ধ্যাত্ব তখনই বলি যে 2 বছর আপনারা কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা চেষ্টা করার পরে বাচ্চা হয় নাই, তাদেরকে আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওর কিছু টেস্ট করায় দেখি কোনো কারণটা কি। সেই টেস্টটার প্রথমটাই হচ্ছে হাজবেন্ডের একটা টেস্ট, সিমেন অ্যানালাইসিস। হ্যাঁ, তো শুক্রাণুর টেস্টটা প্রথমে করায় দেখা, যদি উনি ঠিক থাকে তাইলে তো আপনি 35% আপনি মোটামুটি শিওর হয়ে গেলেন যে আর সমস্যা নেই। এখন বাকিটা হলো আপনার। তো এখন প্রোল্যাকটিনটাও কিন্তু একটা কারণ বাচ্চা না হওয়ার, মাসিক না হওয়ার, বুঝতে পারছেন? তো আমি আরেকটা ওষুধ আপনাকে দিয়ে রাখি, ওইটা শুধু 5 দিন খাবেন। এখন লাস্ট পিরিয়ডটা আপনার কবে হলো? আমার লাস্ট পিরিয়ড হয়েছে মার্চ মাসের 15 তারিখে। তো এপ্রিল মাসে তো আপনার হয়নি না। তো এখন আপনি একটা ওষুধ লেখেন, ওষুধটার নাম হচ্ছে ডাইড্রন 10 মিলিগ্রাম, 2 বেলা 5 দিন। এটা খেলে আপনার পিরিয়ডটা হবে। এবং পরবর্তী সময়ে এই ওষুধটাই 5 দিন খাবেন মাসিকের 18তম দিন থেকে। জি। এইভাবে আপনি মোটামুটি 3 থেকে 6 মাস এই জিনিসটা মেনটেন করেন, পিরিয়ডটা ঠিক টাইমলি হবে। এবং আপনারা যদি হাজবেন্ডের রিপোর্টটা ভালো থাকে আরও 6 মাস নিজেদের মতন করে চেষ্টা করেন। যদি 6 মাসে আবার কিছু না হয়, তখন আপনার একটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে হয়তো আপনার ডিমটা বা এগ বা আপনার ওভামটা ম্যাচিওর হচ্ছে না, বা অন্যান্য দিকগুলা দেখা। এখন ধরেন এত অস্থির হওয়ারও কিছু নাই, আপনার এখন এমন সময় হয়নি, বয়স হয়নি যে আপনার এখন একদম সাংঘাতিকভাবে অস্থির হইতে। মাত্র তো 2 বছর হয়েছে, মানে এই সময়টা তো মানুষ প্রেসার থাকে, প্রেসার, মুরব্বির প্রেসার থাকে। হ্যাঁ, তো মানে বিয়ের কয়েক বছর পর্যন্ত তো মানুষ নিজেরাই আনন্দ করতে চায়, মনে করে যে আচ্ছা ঠিক আছে এখন বাচ্চা নিব না। জি, না পাড়াপড়শি তো এমনি কোনো আলাপ নাই, কি ব্যাপার এতদিন হয়ে গেল। হ্যাঁ, এগুলি তো সমস্যা আছে, তাই না? নাকি এগুলি বেশি কানে দিবেন না, আপনার মতন আপনি চলবেন। হাসির তো হাসি খুশি, আর নিজের আনন্দটা নিজের কাছে। আর এর মাঝে 6 মাসে যদি প্রেগন্যান্সি হন, অবশ্যই ডাক্তারকে দেখাবেন, আর দিদির একটা সালাম দিন, ঠিক আছে? তার মানে কি, আমরা কিন্তু স্যারের সাথে একটু যোগাযোগ করাই দিব আপনাকে। হ্যাঁ, 6 মাস পরে আপনি একটু আমাকেই ফোন করেন, আমি স্যারের সাথে যোগাযোগ করাই দিব। ঠিক আছে হাসি, আর হাসি খুশি থাকবেন। জি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কিশোরীদের মধ্যে থেকে আশা কথা বলতে চাই। আশা, আস্তে আস্তে স্যার আমার একটা প্রশ্ন, এই যে হাসির জন্য যেটা যে ক্রিপ্টিনটা দিলেন স্যার, এইটা ওর কি ব্যালেন্স করবে, মানে এই ধরনের? আমি আপনাকে বলি, আমাদের ব্রেনের একটা জায়গা আমরা বলি পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, তো সেইটার মধ্যে অনেকগুলা অংশ আছে। এখন ওই জায়গাটা ধরেন আমাদের সমস্ত কিছু প্রজনন, মিল্ক সিক্রেশন, তারপরে এগ বড় হওয়া, এগুলি সব কিছু কন্ট্রোল করে থাইরয়েড গ্ল্যান্ড, সমস্ত কিছু কন্ট্রোল করে মগজ থেকে। তো সেই জায়গাটা এত সেনসিটিভ যে সেইখানে একটা জায়গা আছে আপনার মিল্ক স্টিমুলেশনের জন্য একটা প্রোল্যাকটিন একটা হরমোন আছে। সেই হরমোনটা যদি আপনার কারো বেশি থাকে, সেইটা যদি ধরেন হাইপার ফাংশন যে কোনো কারণ হইতে পারে, অথবা ছোট পিটুইটারি টিউমারও হয়, ছোট ছোট টিউমারও হয় ওখানে, হ্যাঁ, সিস্ট হয়। তো সেই টিউমারটা যদি থাকে তখন আপনার এটা সিক্রেশনটা বেড়ে যায়। বেড়ে গেলে তখন মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হয়। মেনস্ট্রুয়েশন ইরেগুলার হওয়া মানে আপনার এগও পরিপক্ক হচ্ছে না, তখন প্রেগনেন্সিও হচ্ছে না। কিন্তু আমরা যখন ধরেন বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিডিংটা, এগুলি প্রোল্যাকটিনের কারণেই ম্যাক্সিমাম সিক্রেশন হয় এবং ব্লিডিং। তো ক্যাবারগোল যে ওষুধটা আছে, এটা ধরেন ওইটাকে খুব দ্রুত বন্ধ করে, ঠিক আছে, কিন্তু ওইটা খাওয়া অবস্থায় প্রেগনেন্সিটা খুব সুইটেবল না, এক। দ্বিতীয় হচ্ছে যে এটা আপনি বেশি দিন খাওয়াও ঠিক না। তো যে আপনি বন্ধ হয়ে গেল, তখন আপনি এমন একটা ড্রাগ আপনার সিলেক্ট করতে হবে যেটা আপনি খেতে থাকবেন, একটা মেইনটেইন ডোজে চলতে থাকবে, খুব মাইল্ড ফর্মে চলতে থাকলো। তখন মানে এটা ওই বিশেষ ধরনের হরমোনটাকে সাপ্রেস করলে তখন পিরিয়ডটাও দেখা যায় রেগুলার হচ্ছে, এবং প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এবং এটা খাওয়া অবস্থায় যদি প্রেগনেন্ট হয়ও,
এই ওষুধটা বাচ্চার জন্য খুব একটা ক্ষতিকর কিছু না, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে আপনি তো ইচ্ছা করলে বন্ধও করে দিতে পারেন, তখন আর এটার অত প্রয়োজন নেই। কিন্তু যাদের ঘন ঘন এরকম মিল্ক সিক্রেশন হচ্ছে কিন্তু প্রেগনেন্ট না বা বাচ্চা হয় নাই, তাদের অবশ্যই একটা এক্সরে করে বা সিটি স্ক্যান করে দেখে নেওয়া উচিত যে এই যে সিক্রেশনটা হচ্ছে এটার কারণ কি, কোনো টিউমার কিনা। কারণ এটা খুব জরুরি। যদি যদি টিউমার ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা, কিন্তু যদি কোনো কারণে টিউমার হয়ে থাকে তখন কিন্তু এটা একটু রিস্ক ক্যারি করে, যে এটা দিন দিন বড় হতে পারে, বড় হইলে একটা জায়গা অকুপাই করবে। তখন আশেপাশে যে সেন্টারগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টার কিন্তু অনেক বড় বড় কাজ করে ব্রেনের, তাই না? তো ওইগুলা সাপ্রেস করলে দেখা যায় যে আপনার সে সারা জীবনের জন্য একটা ড্যামেজ হয়ে যেতে পারে। এবং এগুলি আজকাল কিন্তু অপারেশনটা খুব সহজ, একদম আমাদের বেইজে তো জিনিসটা অপারেশনটা নাক দিয়ে করে, মাইক্রোস্কোপিক। হ্যাঁ, জাস্ট আপনি ঢুকে ওই জায়গা, ঠিক ওই জায়গায় যে ওই জিনিসটাকে অ্যাসপিরেট করে নিয়ে চলে আসে বা ছোট করে নিয়ে আসে। আগে তো বিরাট ব্যাপার, বিরাট ওই বিরাট সার্জারি না, সিস্ট তো নিয়ে আসলো ভালো কথা, যাওয়ার পথে অনেক কাজ করে গেছে যেগুলি আপনার পরবর্তীতে ঠিক হওয়ার মতো না। এরকম অনেক ঘটনা আছে আমাদের দেশে। ফলে এগুলি অনেক উন্নত এখন আমাদের দেশেই হচ্ছে অনেক এই ধরনের অপারেশন, মাইক্রোস্কোপিক, আপনি মানে দূরের থেকে দেখছেন। আর বিদেশে ধরেন আরো সেন্সিটিভ, ধরেন যেই জিনিসটা ঢুকাচ্ছে, ধরেন এটা 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 অনেকটা সেন্সর আছে এটার মধ্যে, এবং ওইটা যখন যাচ্ছে আপনাকে যদি কোনো ভাইটাল কোনো একটা কিছুর কাছাকাছি চলে আসেন তখন সে ব্লিপ করবে যে বি কেয়ারফুল, তুমি এটা এত মিলিমিটার কাছে চলে আসছো। সো সে আবার নতুন করে দেখে আবার ঢোকার চেষ্টা করবে, মানে সেন্সর দিয়ে ওটাকে নিয়ন্ত্রণ করছে। অসাধারণ। বাহ, চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতি। আমাদের চিকিৎসা বিজ্ঞানটা যত উন্নতি কিন্তু টেকনিক্যাল। আজকে দেখেন যদি ব্রেনের এমআরআই আপনি না করতে পারেন, ব্রেনে কি হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? আজকে যদি আপনি ধরেন এই যে আলট্রাসোনোগ্রাম এত মডার্ন না হইতো, আমি তো প্লাসেন্টাটা কোথায় আছে এটি আগে একটা যুগ ছিল, ওই হাতে হাতে দেখতো যে জায়গাটা একটু বেশি গরম, নিচের দিকে গরম হইলে হ্যাঁ এই প্লাসেন্টাটা নিচে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এবং ওই যে মেকানিক্যাল জিনিসগুলো। কিন্তু ধরেন আমাদের সায়েন্সের যদি ডাক্তারের এইসব গবেষণায় যা যদি 5% হয়, 80% টেকনোলজি। মানে ওই যে আমরা বলি যে গামা রশ্মি উদ্ভাবনের পর থেকেই তো চিকিৎসার দুয়ার অনেকখানি। আপনি 100 বার 10 বার করেন না, এটা তো রেডিয়েশন, এটাকে সাউন্ডটাকে সে আপনি রিফ্লেক্ট করাচ্ছে একটা ইমেজে, তাই না? তো এই জিনিসটা এখন ধরেন আমি গাইনোকোলজিস্ট, আমার সাথে তাইলে দায়ের পার্থক্যটা কি? এই যে ধরেন ওনাদের গ্রামে যে দায়রা ডেলিভারি করাচ্ছে না, তো এখন আমার সাথে তো নর্মাল ডেলিভারি তো আদিম যুগ থেকে যেভাবে হচ্ছে ওইভাবেই তো হচ্ছে, তাহলে ওর সাথে আমার পার্থক্যটা তাহলে কোথায়? আমাদের পার্থক্যটা ধরেন আমি সময় মতো জিনিসটাকে বোঝার চেষ্টা করি। অনেকে আছে ধরেন বাচ্চাটা এমন একটা পজিশনে আছে যে 3 দিন ধরে ব্যথা হচ্ছে তো হচ্ছে, উনি নর্মাল ডেলিভারি করাচ্ছেনই, কিন্তু ওই বাচ্চা আড়ে আছে, কোনোদিনই কিন্তু আপনি নর্মাল হবে না, পরে আলটিমেটলি হয়তো বাচ্চাটা মারা যায়। হাতেও আপনি যদি খুব অভিজ্ঞ হন আপনি বুঝতে পারবেন, কিন্তু আলট্রাসোনোগ্রাম করলে আপনি 100% বুঝে গেলেন যে এইটার আর কোনো পথ নেই, বা বাচ্চাটা উল্টা, বা বাচ্চাটা এতই বড়, ওজনটা এত বেশি যেটা নর্মাল হওয়া সম্ভব না, হইলে অনেক ট্রমা হবে, আপনি আগের থেকে ডিসিশন নিলেন। এটা গেলো এক। দ্বিতীয় হচ্ছে যে ধরেন একটা নর্মাল ডেলিভারি হইতে ব্যথা উঠার থেকে শুরু করে নিয়ে 14 ঘন্টা লাগে, ধরেন 14 ঘন্টা। তো আমার চেষ্টা থাকবে যে এটাকে কতটুকু ছোট অল্প সময় করা যায় সেটাকে ইনডিউস করা। হ্যাঁ, সেটা যদি আপনি 8 ঘন্টা করতে পারেন অনেক ভালো, মা সুস্থ থাকলো, বাচ্চাটা বেশি সাফার করলো না, এটা একটা একদিক হলো। তারপরের দিক হচ্ছে যে তাকে মানে কন্ট্রাকশনটা ঠিক রেখে তাকে কিভাবে আরাম দেওয়া যায়, ব্যথাটা কমানো যায়। ব্যথা কমানো মানে কন্ট্রাকশন কমানো, কন্ট্রাকশন তো লাগবেই আপনার বাচ্চা দানিটার মুখটা খুলতে। তো সেই কারণে এইটাও একটা অংশ যে আমি তাকে আরাম দেব, যে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেয় আজকাল, বা অন্যান্য অনেক কিছু আছে। তৃতীয় হচ্ছে রক্তক্ষরণ। আপনার ধারণা নাই
যে আজকে 20-30 বছর আগে গ্রামে গঞ্জে কিছু এই ছোট শহরগুলোতেও কি পরিমাণের মারা রক্তক্ষরণে মারা গেছেন। কারণ যত বেশি ডেলিভারি তত বেশি রক্তক্ষরণের সম্ভাবনা বেশি, তত বেশি আপনি থার্ড স্টেজ যেটাকে বলি আমরা, ওই যে প্লাসেন্টার ফুলটা বেরোনের ওই সময় যে আপনি যদি নিজ চোখে না দেখেন ব্লিডিংটা, মনে হয় যে আপনার যে বড় কল ছেড়ে দিলে যেরকম অল্প কিছুক্ষণের মধ্যে আপনি সময় করতে পারবেন না যে এত ব্লিডিং হয়। তখন যদি আপনি ইমিডিয়েটলি অ্যাকশানে না যান এবং রক্ত সাপ্লাই না থাকে আপনার হাতে, বা রক্তের গ্রুপ যদি একটা ও নেগেটিভ হয়ে যায়, তাহলে তো আপনি ডোনারও পাচ্ছেন না। ফলে এই 3-4টা দিকই আমরা ওদের সাথে ডিফার করি, আদারওয়াইজ কিন্তু সব একই, সবই মানে মোটামুটি। এর জন্য এখন তো যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন এটা আইএম ইউনিট আমাদেরকে সহযোগিতা করেন এই অনুষ্ঠানটি করতে, কারেন্ট টিম বাংলাদেশ। এবং ওখানে প্রায় সময় আমরা যাদের সঙ্গে কথা বলি তারা পরিবার কল্যাণ পরিদর্শিকা, তাই না, পরিদর্শিকা আছেন, কেউ সহকারী আছেন। ওনাদেরও তো দারুণ এসব, মানে আপনি যেই বর্ণনাটা দিলেন ওনারা অনেকে হাতে ধরেও অনেক কিছু বুঝতে পারেন, অভিজ্ঞতার কোনো আসলে বিকল্প নাই। আর একই সঙ্গে বিজ্ঞান এবং অভিজ্ঞতা দুইটা একসাথে মিলে আমাদের এই সেক্টরটা এই দিকে যাচ্ছে। বাহ, অসাধারণ। আশা, অনেক অনেক জ্ঞানের কথা কিন্তু হলো, ভবিষ্যতে কাজে লাগবে। নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আশা। হ্যাঁ, শুনি, সমস্যা কি? আমার হচ্ছে 5-6 দিন ধরে মেন্স থাকে, আর 3 দিন বেশি হয়, আর 2 দিন হালকা ভাবে হয়, কিন্তু হচ্ছে মাজা ব্যথা করে, পেট ব্যথা করে। আপনার বয়স কত এখন? 16-17 মতো হবে। প্রথম থেকে এরকম? হ্যাঁ, প্রথম থেকেই। তো আপনার যে ব্যথাটা কি পিরিয়ডটা শুরু হওয়ার আগে হয় না পিরিয়ডটা শুরু হওয়ার পরে হয়? কখনো কখনো আগে হয়, কখনো কখনো হওয়ার সময় হয়, আবার হওয়া পর্যন্ত থাকে 1 দিন মতো। 3 দিন হয় ভালো মতো, আর 2 দিন হালকাভাবে হয়। হ্যাঁ, তো এটাকে কিন্তু স্বাভাবিক বলা যায়। আপনি শুধু দেখবেন যে হিমোগ্লোবিন করে যে এই যে 3 দিন যে রক্তটা ক্ষরণ হচ্ছে, এটা থেকে আপনার রক্ত শূন্যতা হচ্ছে কিনা আপনার ওই সময়গুলোতে আপনার যখন পিরিয়ড হওয়ার সময় হবে তার কিছুদিন আগের থেকে আপনি কিছু আয়রন ট্যাবলেট খেতে থাকবেন। আর ওই যে ট্রাক্সিল একটা ওষুধ আমি আগে একজনকে বলেছিলাম ব্লিডিংয়ের জন্য, সেটা সাথে রাখবেন। যদি মনে হয় যে অতিরিক্ত ব্লিডিং আপনার হচ্ছে বা অতিরিক্ত প্যাড ইউজ করতে হচ্ছে, তখন 1-2টা ট্যাবলেট খেলে আপনার ওইটা অনেকটা কমে আসবে। তারপরেও আপনার যেহেতু এখন অল্প বয়স, কোনো একদিন সুযোগ হলে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করে দেখে নিন যে আপনার জরায়ুটা কি মানে শেপ ঠিক আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, বা অন্য কোনো উপসর্গ। ডক্টরকে দেখাইছি, প্রস্রাবে ইনফেকশন বলেছিল না প্রস্রাবে ইনফেকশন, আপনি বলবেন যে আমার প্রস্রাবে ইনফেকশন, ডাক্তার কিভাবে বলবে? তাই না? আপনি বলছেন যে আমার জ্বালা পোড়া হয়। টেস্টটা যেটা করানো হয় সেটা সমস্যাটা আমাদের এই দেশের কিছুটা বলি আপনাকে। পেশাবটা দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? পেশাবটা আমরা মনে করি 5 সেল 5-7টা বেশি থাকলেই আপনার ইনফেকশন, খাও অ্যান্টিবায়োটিক। ব্যাপারটা কিন্তু এরকম না। পেশাবটা দিতে হয় মাঝের অংশটা। আপনি কিছুক্ষণ পেশাব করার পরে মাঝের একটু অংশ আপনি টেস্ট করতে দিতে হয়। আর যদি না দেন তখন গা ঘেঁষে যখন আপনার পেশাবটা যায় তখন এইটার সাথে অনেক পার্সেল যায়, যেতেও পারে নাও যেতে পারে। ফলে এইটাকে আপনি একান্তভাবে ধরবেন না। কালচার করা ছাড়া ইউরিন ইনফেকশন একটা নর্মাল রুটিন এক্সাম দিয়ে দেখে আপনার বলা ঠিক না, বুঝতে পারছেন? এবং অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না। আপনি তখন শুধু বেশি পানি খাবেন। এখন আপনার একটা ইউরিন ইনফেকশন আছে, আপনি কিছু বুঝলেনই না, শুধু কাগজে আসলো ইনফেকশন, এটা হয় না কখনো। আপনার হয় পেশাবে জ্বালা পোড়া হবে, অথবা আপনার ঘন ঘন পেশাব হবে, অথবা আপনার পেশাব করার পরে মনে হবে যে আমার আরও একটু হলে ভালো হইতো, বা আমার পুরা হচ্ছে না। এই সমস্যাগুলো আপনার থাকতে হবে। অনেকের আছে ধরেন অ্যাসিমটোমেটিক ইউটিআই বলি আমরা, ইউরিন ইনফেকশন বলি, যে সে তেমন বোঝে না, বাট টেস্ট করলে দেখা যায় ইনফেকশন। কিন্তু
ওই যে রুটিন এক্সাম দিয়ে একটু পার্সেল থাকলেই আপনার ইউরিন ইনফেকশন ব্যাপারটা এরকম না। আর রক্তক্ষরণের ব্যাপারটা এটা বললাম, আর ওই অ্যালজিন ট্যাবলেটটা আপনি 1-2 দিন খেতে পারেন পিরিয়ডের সময়। আশার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম, আশার সমস্যাটা নিয়ে স্যার বিস্তারিত অনেক কিছু বললেন। দেখেন আমরা যে ইউরিন দেই এটা কিন্তু ল্যাবরেটরির বলে দেওয়া উচিত যে এই যে আপনাকে পাত্রটা দিচ্ছি এটাতে আপনি আচ্ছা ইউরিনটা আপনি কিন্তু আচ্ছা ঠিক আছে, মিড স্ট্রিম দেওয়া হবে। দিলেই আপনার এই যে সমস্যাটা হইলো, উনি কিন্তু 1 কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, ধরেন উনি অবশ্যই দিছে যেটা প্রয়োজন ছিল না, যেই কারণে আমাদের দেশে সব অ্যান্টিবায়োটিক গুলি আপনার রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। স্যার আমাদের এই মানে আমি বলছি যে এইগুলা তো টেকনিক্যাল ব্যাপার এবং এগুলো তো অবশ্যই চিকিৎসকেরা বলবেন অথবা চিকিৎসা সহকারী যারা আছেন তারা বলে বুঝিয়ে দিবেন। আমাদের আসলে এই কমিউনিকেশনটাই অনেকখানি সমস্যা হয় অথবা সমস্যা তৈরি করি আমরা। মানে কি আপনার জিনিসগুলা ধরেন খুব সিম্পল এক কথায় বলে দিতে পারেন, কিন্তু এইটার জন্য দেখেন তার ইউরিন ইনফেকশন পার্সেল দেখলাম আর বেশিরভাগ আপনার ডাক্তার এবং পেশেন্টরা বা তার আত্মীয়স্বজনের, গতবার আমার এরকম পার্সেল ছিল মানে ইনফেকশন, বাস একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে ফেললো, সেটা একদমই প্রয়োজন নেই। আপনি এরকম পার্সেল দেখলে আপনি বলতে পারেন যে তুমি 12 গ্লাস করে পানি 1 সপ্তাহ খাও, খাইয়া দেখো যে তোমার এটা, তারপরে তুমি আবার টেস্টটা করায় দেখো পার্সেল আছে কিনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার গা ঘেঁষে যে পানি পেশাবটা ওইটা আশপাশ থেকে পার্সেল গুলা যায়। আমরা যে স্যাম্পল দেওয়ারও যে সায়েন্টিফিক একটা নিয়ম আছে সেটা আমরা অনেক সময় বলি না। ফয়সাল ভাই, আমি জানি অনেক পেশেন্ট, কিন্তু আমার খুবই ভালো লাগছে স্যারের সাথে প্রত্যেকটা ছোটখাটো জিনিস নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। আমি আগেই বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটা শুধু যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত হন এই অনুষ্ঠানটি ধারণের সময় তারাই নন, অনেকেই দেখেন এবং চিকিৎসকেরা খুব মনোযোগ দিয়ে দেখেন। তো অনেকটা চিকিৎসকদের জন্য একটা কি বলবো ঝালাই পর্ব যদি বলি আজকের পর্বটি, সেইভাবে আমরা রোগী দেখে নিচ্ছি। ফয়সাল ভাই, তারপরে কি আছেন? দিদি এরপরে হচ্ছে নয়নতারা, একজন গর্ভবতী। বলেন কি সমস্যা নয়নতারা? মানে আমার হলো পেট ব্যথা করে আর পিসার কমে না, আর পিসাবের খুবই জ্বালা পোড়া করে। আচ্ছা, কত মাস এখন? 6 মাস চলছে। 6 মাস চলছে। আপনি পানি খান পর্যাপ্ত? হে মানে রোজা থাকা হয় তো ইফতারের পর প্রচুর পানি খায়। তা আপনি যদি ইউরিনটা ইফতারের পরে কত গ্লাস পানি খান? খায় 5-6 মগের বেশি খায়, মানে শোয়া পর্যন্ত পানি খাইতেই থাকে। তাইলে আপনি ইউরিনটাকে কালচার করান একটা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই মুহূর্তে আপনি রোজা রাখাটা ঠিক হবে না। আপনি গর্ভধারণ অবস্থাতে ধর্মের কিন্তু কতগুলা আপনার নিয়ম আছে এবং কিছু 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 জিনিসকে শিথিল করা আছে, জানেন এগুলা? হ্যাঁ জানি। হ্যাঁ, কাফারা জানেন কি? হ্যাঁ, আপনি এটা তো পরে তো কাজেও রাখতে পারবেন, আপনি পরবর্তীতে আপনি রাখতে পারবেন, বা অন্যান্য নিয়ম আছে, আপনি আমাদের এলাকার হুজুরের সাথে আলাপ করতে পারেন, বুঝতে পারছেন? সো আপনি যদি ইউরিন ইনফেকশনটা হয়েই থাকে, আপনার রোজা রাখাটা কোনোভাবেই সঠিক হচ্ছে না, বাচ্চার জন্যও না আপনার জন্যও না। বাচ্চা পেটে আসলে 6 মাসের পরের থেকে পেশাবটা ঘন ঘন হইতে পারে। তো এটা নিজের বের করতে হবে যে আপনি কোনভাবে শুইলে কিভাবে থাকলে আপনার পেশাবটা কম হয়। আর রাত্রে শোয়ার আগে ধরেন আপনি যদি একদম সারা রাত আপনি পানি খান, তাহলে তো আপনি ঘুমাইতেই পারবেন না, আপনি তো আধা ঘন্টা পর পর বাথরুমে যেতে হইব। সো আপনি 10টা ঠিক ঘুমানোর আগে আর পানি খাবেন না, তখন হয়তো একটু গলা ভেজাতে পারেন। আপনি ব্লাড সুগারটা একটু চেক করবেন, ব্লাড সুগার বাড়লেও কিন্তু ঘন ঘন পেশাব হয়। আপনার কি গলা শুকায় আসে? না না, আমার ওটা না, আমার এমনি হাই প্রেশার আছে, মানে খাচ্ছি তবু কমছে না। হাই প্রেশার আছে? হ্যাঁ হ্যাঁ। তো আপনি হাই প্রেশারের জন্য কি খান? সারডোপা? হ্যাঁ হ্যাঁ। 250 পাওয়ারের কয় বেলা খান? মানে অর্ধেক করে দিচ্ছে শুধু রাইতে খাওয়ার জন্য। কি ওষুধটা দিছে? সেনাডোপার। আপনার প্রেশার কত থাকে? 140 আর 100। 100। আপনি এই যেটা দিছে না, এটা একটা করে 3 বেলা খাবেন। 250 পাওয়ারের সারডোপা 3 বেলা একটা একটা করে খাবেন। যদি দেখেন এতেও কমছে না, 4 বেলা করে খাবেন। যদি দেখেন এটাতেও কমছে না, দুইটা করে 3 বেলা খাবেন। তারপরে যদি না কমে রাজশাহী মেডিকেলে যাবেন।
আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। অর্ধেকের এটা কোনো ভূমিকা নাই, একটারও কোনো ভূমিকা নাই। কারণ হচ্ছে কি, এই ওষুধটা কাজ করবে 4 ঘন্টা ধরেন, কিন্তু 4 ঘন্টা পরে কিন্তু আপনার আরো 20 ঘন্টা রয়ে গেছে আপনার দিন রাত মিলে, ওই প্রেশারটা আবার বাড়বে এবং আপনার কিন্তু সাংঘাতিক, এটা সিরিয়াস ব্যাপার। এইটার থেকে কিন্তু মানুষের খিঁচুনি হয়। এক্লাম্পসিয়া শুনছেন? হ্যাঁ। বাচ্চা পেটে আসলে যে খিঁচুনি হয়, এই প্রেশারের থেকেই হয় এটা। তো আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং প্রেশারটা দিনে অন্তত একবার চেক করে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে। বাচ্চা কিন্তু বড় হবে না, এবং এই কারণে কিন্তু অনেকের যে শেষের দিকে পেটে বাচ্চা মারা যায়, এই প্রেশার যাদের কন্ট্রোল না তাদের এই সমস্যাটা হয়। ফলে এটাকে আপনি কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবার আপনি বুঝেন। আচ্ছা ঠিক একটা আছে। একটা করে 3 বেলা, একটা একটা করে 4 বেলা, দুইটা করে 3 বেলা। তারপরে যদি না হয় আরো ওষুধ দেওয়া যায়, তবে ডাক্তারের বুদ্ধি নিতে হবে। ঠিক আছে নয়নতারা, ভালো আচ্ছা, ঠিক থাকেন। আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কে আছেন? এরপরে কথা বলবেন আখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আখি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। কোলের বাচ্চার বয়স কত? 2 মাস। 2 মাস। কি সমস্যা হলো? বাচ্চা হলো ইচ্ছাকৃতভাবে পায়খানা করে না, ওই ডাক্তারের থেকে সাপোর্টার দিয়ে পায়খানা করানো লাগে। কয়দিন পর পর দেন? 2-3 দিন পর পর দিই। শুধু বুকের দুধই তো খায় নাকি? জি, বুকের দুধ খাই। হ্যাঁ, বুকের দুধ খেলে এটা পায়খানা কষা হইতে পারে। এবং বাচ্চার বাথরুম নিয়ে আপনি অত বেশি চিন্তা করবেন না, যতক্ষণ না সে কান্নাকাটি না করে, পেটটা ফুলে না যায়, এটা নিয়ে আপনি মোটেও বিচলিত হবেন না। মানে আপনার আমাদের আগে যে একটা যুগ ছিল, পানের বোটা ইউজ করতো, পানের বোটা, ওই জিনিসটা করে না, ওটাও দিয়ে চেষ্টা করেছিলাম। এখন ওই যে ছোট সাপোজিটরি দেন, এটা তো ডাক্তারের কাছে পাওয়া যায় সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ সাপোর্টার, হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যবহার করি। ওইটা ব্যবহার করেন। ধরেন আমাদের দেশে বাচ্চার কান্নাকাটি মানেই তো মনে করি যে খেতে চায়, তাই না? খালি খাওয়া দাও, ব্যাপারটা এরকম না। আর যারা খুব ভালোভাবে বাচ্চা বুকের দুধ খায়, তারা একটু মোচড়াবে, তাদের পেটগুলো একটু দেখবেন খাওয়ার পরে একটু মোচড়ায়। হ্যাঁ, এটাও কিন্তু স্বাভাবিক, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। কাজেই এটা কিছুদিন পরে আপনি যখন, আর 2-4 মাস পরে আপনি যখন 6 মাস থেকে যখন এমনি খাওয়া দাওয়া শুরু করবেন, তখন ওই কিছু ফলাদি সাথে দিবেন, ভাত টাত খাবে, তখন এই যে কি বলে মিশমাশ নাকি, যে জাউটাও জাতীয়, ওগুলি খাইতে থাকলে তখন পানি টানি এক্সট্রা খাবে, তখন এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপনি অত চিন্তা করেন না, বুঝতে পারছেন? আপনার কোনো সমস্যা নাই তো? না, আমার কোনো সমস্যা নাই। বাচ্চারই এটা মনে করেছিলাম হয়তো সমস্যা, পায়খানা করে না। সমস্যা না। না, আপনি এটা সমস্যা না। ওই বাচ্চাকে যখন খাওয়াবেন তখন ভালোভাবে খেয়াল করবেন যে পুরোপুরি খাচ্ছে কিনা। খাই যতক্ষণ দুধ বেশি হইলে কিন্তু জমে যেতে পারে যদি পুরাটা না খায়। না খাই। আচ্ছা, তাইলে ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। 2 মাসের তুলনায় তো ভালোই দেখা যাচ্ছে বাচ্চাটা, তাই না? হেলদি। হ্যাঁ, খাওয়ানোর কোনো সমস্যা নাই। তাইলে তো ঘুমও তো সমস্যা নাই। হ্যাঁ, ও ঠিকঠাক থাকবে। আপনি ওই পায়খানা করানো নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক আছে। তারপরে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে কিশোরীদের মধ্যে থেকে কথা বলবে তিশা। তিশা, কি সমস্যা শুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার অনিয়মিত মাসিক হয়, মাসে 2 বার করে। মাসে 2 বার? বেশি হয় না অল্প? হচ্ছে 3 দিন বেশি করে হয় আর 2 দিন হালকা। মানে 2 বারই এরকম হয় নাকি না আপনার হ্যাঁ, 2 প্রথমবার বারই। এরকম হয়, পরের বার একটু অল্প অল্প হয়, এরকম? জি। আপনি বয়স কত? 15। আপনি ঘুমান কয় ঘন্টা? রাতে ঘুমান কখন? 9টার দিক। তারপর উঠেন কয়টায়? 8টা। 9টায় ঘুম আসে? জি। টেলিভিশন দেখেন না? এখন দেখা হয় না। আচ্ছা, মোবাইল ঘাটে নিশ্চয়ই? না, মোবাইল ব্যবহার করি না। আচ্ছা, তাহলে খুবই ভালো। আপনি এখন তো ধরেন বয়সটাই এরকম, নানান কিছু চিন্তা করেন। জি না। বেশি ব্লিডিং না হয়, এটা আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপনার তো চিন্তা হওয়ার কোনো কারণ নাই।
যদি বেশি রক্তক্ষরণ হয় তখন এটার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আর পেট খুব যন্ত্রণা করে। উপরের পেট না নিচের পেট? নিচের পেট। ওইটা কি মাসিক হওয়ার সময়? জি। আর এমনি সাদা স্রাব ট্রাবও ভাঙে? জি। তো সেইগুলার ওই যে যেই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে না, জি। ওনাকে একটা কোর্স ওইটাও করায় দেন। হ্যাঁ, ঠিক আর আছে। 15 বছর তো আপনার ওই এইগুলি পিরিয়ডের মাসিকের যে সমস্যাগুলো ঠিক করতে হইলে কিছু হরমোন ট্যাবলেট দিতে হয়, বুঝতে পারছেন? জি। তো এগুলি আমি এখনই দিতে চাচ্ছি না। আপনি তো মাত্র 15 বছর, তো আর 2-1 মাস 6 মাস আরও দেখেন। যদি দেখেন যে এরকমই হচ্ছে তখন একটা ওষুধ দিয়ে কিছুদিন নিয়ন্ত্রণ করে ছেড়ে দিলে হয়তো আপনি আবার ঠিক হয়ে যাবেন। যদি রক্তক্ষরণ বেশি না হয় এটাকে বড় সমস্যা নেবেন না। 20-22 দিনে মানুষের পিরিয়ড হইতেই পারে। ঠিক আছে তিশা? হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ফয়সাল ভাই শেষ করি। আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে মানে সবসময় তো এই অনুষ্ঠানটি করি গত 10 বছর ধরে, যেটা বলছিলাম যে ডক্টর জাকির রহমান আমাদের এই অনুষ্ঠানের একজন উপদেষ্টা, মানে অনেক এই পুরো টিমের সঙ্গে প্রথম দিনটি ওনাকে দিয়ে শুরু হয়েছিল কানেক্টিং বাংলাদেশ। সবসময় উনি না থাকলেও আমাদেরকে নানাভাবে পরামর্শ দেন। আজকে এই অনুষ্ঠানটির একটা মোড় ঘোরার মতো একটা, আমার ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমার তাই মনে হচ্ছে যে অনেক সময় বলি ট্রেনারদের ট্রেনিংয়ের মতো অনেকটা, যে ডাক্তারদেরও একটু যে ডাক্তারি এবং কিছু বলবো যে বাস্তব কোর্স ফর ম্যানেজার্স। হ্যাঁ, এটা না, কিছু বাস্তব জ্ঞান। স্যার, আমি অনেক সময় ফিল করি, আমি সকল চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকেই তো হয় যে শহরে বড় হন এবং খুব ভালো স্টুডেন্ট, সারাক্ষণ বই পড়েন এবং খুব ভালো ডাক্তারও, কিন্তু মানে আমরা যেই প্রবাদটা বলি যে যশ্চিন দেশে যদাচার, আমাদের মানুষের যেই অভ্যাস সেটা যদি না জানি তাইলে আসলে খালি উপর থেকে কয়েকটা ওষুধ লিখলাম, প্রেসক্রিপশন দিলাম, তারপর ওনারা খুশি হন হয়তো বা, কিন্তু আলটিমেটলি ওই যে স্যার ওই রকমই হয় যে আমরা স্যাম্পল দেওয়ার যে একটা যে নির্দিষ্ট নিয়ম সেটা না জানার কারণেও ভুল চিকিৎসা হয়। রাইট। এবং আমি যে ধরেন যে টিনেজ যে মেয়েদেরকে, এদের ধরেন পিউবার্টি থেকে যে এই যে মেনস্ট্রাল হাইজিনটা যে কি করা উচিত তাদেরকে আগের থেকে অবগত করা, এই ধরনের একটা জিনিস হতে যাচ্ছে, ওই সময়টা কি কি স্পেশাল কেয়ারগুলো নেবে, সহজ করে দাও, মানে নরমাল করে দাও, এটা ট্যাবুর মধ্যে না রাখা। আমরা স্যার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে, মানে একটা টেলিভিশন অনুষ্ঠানে এই ছোট বাচ্চা মেয়েরা এসে এত সহজভাবে সুন্দর করে মন খুলে বলছেন, এটাও স্যার একটা মনে হয় অনেক ট্যাবুর ভাঙার একটা জায়গায় আছি। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেবার জন্য, এবং আশা করি দর্শক আপনারা আমাদের সঙ্গে যেমন করে আছেন, আমরা এই অনুষ্ঠানটি সকলে মিলে ধরে রেখেছি এবং সেটারই একটি সার্থক প্রকাশ কানেক্টিং বাংলাদেশ। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।